আজকে ক্লাস 12-এর নতুন একটা চ্যাপ্টার সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরি, যেটা তোমাদের সেমিস্টার 3-তে রয়েছে। অনেকেই এই সম্ভাবনার চ্যাপ্টারটাকে একটু কঠিন বলে মনে করে, তাই না? তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, আসলে কিন্তু তা নয়। যদি একটু তোমরা সময় দাও বা ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে এখান থেকে যেটুকু নম্বর আছে পুরোটাই তোমরা পারবে। 3টে পার্ট রয়েছে, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো। সম্ভাবনার অংশ, ইভেন্ট রিলেটেড বা ঘটনা সংক্রান্ত যে সমস্যা, তারপর রয়েছে তোমাদের সম্ভাবনা বিভাজন চলক বা সমসম্ভব চলক, এবং মাঝে একটা চ্যাপ্টার রয়েছে যেটা বেজের উপপাদ্য। তো এই 3টে অংশ থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন থাকে, এবং তোমরা চাইলে এখান থেকে যে মার্কসটা রয়েছে সেটার ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। তো ক্লাস 11-এ জানলেও আবারও নতুন করে আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা তোমাদের কাছে নিয়ে আসছি। তো এই প্রবাবিলিটি থিওরি বা সম্ভাবনা তত্ত্ব পড়তে গিয়ে আমাদেরকে প্রাথমিক কিছু জ্ঞান বা ধারণা আমাদের দরকার। তোমরা অনেকেই জানো যে প্রবাবিলিটি মানেই শুধুমাত্র কয়েন টস আর লুডোর ছক্কা, তাই না? হ্যাঁ, হয়তো তোমাদের ক্লাস 12-এ সেটুকুই অংশ রয়েছে। একটা কয়েনকে টস করলাম, কি একটা লুডোর ছক্কাকে ফেললাম, কি একটা কয়েন এবং একটা লুডোর ছক্কাকে একসাথে ফেললাম, দুটো কয়েনকে একসাথে ফেললাম, দুটো লুডোর ছক্কাকে একসাথে ফেললাম, কিংবা প্লেইং কার্ড, অর্থাৎ আমাদের যে খেলার যে তাস হয় সেই তাস সংক্রান্ত সমস্যা। তো যেটা বলছিলাম যে এটা পড়তে গিয়ে আমাদেরকে কতগুলো সংজ্ঞা বা তত্ত্বের ওপরে নির্ভর করতে হবে। তাদের প্রথমেই যেটা রয়েছে আমাদের, সেটা বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যথেচ্ছ পরীক্ষা বা যদৃচ্ছ পরীক্ষা বলা হয়। যদৃচ্ছ পরীক্ষা, এটার সংজ্ঞাটা একটু ইংরেজিতেই ভালো বুঝতে পারবে সবাই, যে র্যান্ডম এক্সপেরিমেন্টস আর দোজ এক্সপেরিমেন্টস, অর্থাৎ যদৃচ্ছ পরীক্ষা হচ্ছে সেই সমস্ত পরীক্ষা ইন হুইচ দ্য রেজাল্টস অর আউটকামস আর নোন, অর্থাৎ যার ক্ষেত্রে ফলাফল বা রেজাল্ট কি হবে আমরা আগাম জানি, বাট হোয়াট ক্যান হ্যাপেন, কিন্তু কি ঘটবে অ্যাট এ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময়ে, উই ক্যান নট প্রেডিক্ট, আমরা আগাম বলতে পারবো না। তাহলে কি হলো? র্যান্ডম এক্সপেরিমেন্টস আর দোজ এক্সপেরিমেন্টস ইন হুইচ দ্য রেজাল্টস অর আউটকামস আর নোন, বাট এট এ পার্টিকুলার টাইম হোয়াট ক্যান হ্যাপেন উই ক্যান নট প্রেডিক্ট, আমরা আগাম বলতে পারবো না। যেমন আমরা জানি যে কয়েনকে যদি আমরা টস করি, একটা কয়েনকে টস করলে, একটা কয়েনকে ফেললে আইদার হেড অথবা টেল পড়বে, তাই না? তাহলে হেড কিংবা টেল পড়তে পারে, কিন্তু তুমি নিশ্চিত বলতে পারবে না যে এবারেই হেড পড়বে, এবারটাতেই টেল পড়বে, এটা কিন্তু বলা সম্ভব না। তাহলে এই কয়েন টসিং, অর্থাৎ একটা কয়েনকে যদি আমরা টস করি, সেই পরীক্ষাটা হচ্ছে একটা যদৃচ্ছ পরীক্ষা। আবার ধরো একটা পাসা বা লুডোর ছক্কাকে তুমি ফেললে, সেই লুডোর ছক্কা ফেললে কি হয় না, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 6 পড়তে পারে, 5 পড়তে পারে, 4 পড়তে পারে, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা পড়তে পারে। কিন্তু 6ই পড়বে, 2ই পড়বে নিশ্চিত, সেটা কিন্তু তুমি বলতে পারবে না যে আমি চাল দিলাম 6 পড়বেই, একদম নিশ্চিত 6 পড়বে, সেটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, 6 পড়তে পারে, কিন্তু ওই সময়ই 6 পড়বে এটা কিন্তু বলা যায় না। তো এই ধরনের পরীক্ষাগুলোকে আমরা বলছি র্যান্ডম এক্সপেরিমেন্টস বা যদৃচ্ছ পরীক্ষা। আর এই যে পরীক্ষার যে ফল বা রেজাল্টগুলোর কথা বলছি, তাদেরকে বলা হচ্ছে আমাদের ইভেন্ট। ফলাফলগুলোকে বলা হচ্ছে ইভেন্ট বা নমুনা, নমুনা বিন্দু। ঠিক আছে? যেমন হেড পড়া, এটা একটা নমুনা বা ইভেন্ট। টেল পড়া, সেটা একটা নমুনা। আবার 1 পড়া, 2 পড়া, 6 পড়া, সবাই হচ্ছে এক একটা নমুনা বিন্দু। আর এই টোটাল কোনো একটা পরীক্ষার জন্য যে নমুনাগুলো বা নমুনা বিন্দুগুলো, তাকে বলা হয় কি নমুনা দেশ বা ইভেন্ট স্পেস। যেমন তোমার ধরো তুমি একটা কয়েনকে টস করলে, তাহলে হেড আর টেল এই দুটো জিনিসকে নিয়ে তোমার নমুনা দেশটা তৈরি হয়। আমরা যদি একটা লুডোর ছক্কাকে ফেলি, 1 থেকে 6 পর্যন্ত যা যা পড়তে পারে তাদের কালেকশনটাকে আমরা নমুনা দেশ বলতে পারি। তাহলে এই নমুনা বিন্দু, সেখান থেকে নমুনা দেশ, এই নমুনা বিন্দুকে আবার দুটো পার্টে ভাগ করি। একটাকে বলি আমরা সিম্পল ইভেন্ট বা সরল ঘটনা, আর একটা হচ্ছে যৌগিক ঘটনা। অর্থাৎ যে ঘটনা অন্য কোনো ঘটনার উপর নির্ভর করবে না, সেটা হচ্ছে সরল ঘটনা। যেমন 1 পড়া, 2 পড়া, 4 পড়া, 6 পড়া, সবাই সরল ঘটনা। কিন্তু এক বা একাধিক সরল ঘটনা নিয়ে যে
ঘটনা তৈরি হবে তাকে বলা হবে কি না আমাদের যৌগিক ঘটনা। সেই যৌগিক ঘটনা কেমন? যৌগিক ঘটনা যেমন তুমি বললে যে আমাদের 3-এর গুণিতক পড়েছে, তাহলে 3-এর গুণিতকে কারা কারা আছে? 3 আর 6। 3 একটা সরল ঘটনা, 6 একটা সরল ঘটনা, তাহলে 3 আর 6কে নিয়ে 3-এর গুণিতক। কিংবা আমি বললাম 2-এর গুণিতক পড়েছে, তাহলে 2, 4, 6কে নিয়ে আমার পড়তে পারে, তাহলে সেটা হচ্ছে আমাদের যৌগিক ঘটনা। এখন একটা ঘটনা আর একটা ঘটনার উপর যদি নির্ভর না করে তাদের কি বলা হয়? তাদের বলা হবে বিচ্ছিন্ন ঘটনা। ঠিক আছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দুটো ঘটনা এ এবং বি হলে তারা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে তাদের ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট থাকবে না, কোনো সাধারণ পদ থাকবে না। অর্থাৎ তাদের ইন্টারসেকশনটা হচ্ছে নাল ইভেন্ট, শূন্য ঘটনা, বা আমরা লিখি সেটাকে ফাই দিয়ে, এবং পরে জানবো যে তার সম্ভাবনা হচ্ছে 0। তো পৃথক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা যদি হয় তাহলে তাদের যদি সম্ভাবনা আমরা পরে দেখবো যে সেটা কি হবে না 0 হয়ে যাবে। অর্থাৎ তাদের ইন্টারসেকশনটা হচ্ছে ফাই, কোনো কমন এলিমেন্ট তাদের মধ্যে নেই। এখন এরপরে কিন্তু আমরা চলে যাব সরাসরি সম্ভাবনার সংজ্ঞাতে। তো সেই সম্ভাবনা বা প্রবাবিলিটি কাকে বলা হচ্ছে? আমরা এক্সপেরিমেন্ট বা পরীক্ষার কথা বললাম, আমরা ফলাফলের কথা বললাম, এবার আসছি আমরা সম্ভাবনা কাকে বলবো, কোনো একটা ঘটনার জন্য সম্ভাবনার সংজ্ঞাটাই বা কি। তাতে বলা হচ্ছে যে যদি কোনো একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা, ধরো একটা কয়েন টস করলাম, কি একটা লুডো ছক্কা ফেললাম, পরীক্ষা আমরা n সংখ্যক বার করলাম। ধরো একটা কয়েনকে আমি 4 বার ফেললাম, তো 4 বার ফেললে আমি তার মধ্যে হয়তো 3 বার হেড পেলাম। ঠিক আছে, তো পরীক্ষাটা করলাম n বার, কোন একটা পার্টিকুলার ইভেন্ট বা পার্টিকুলার ঘটনা সেটা ঘটলো কবার? m বার। ওই যে বললাম 3 বার হেড পড়েছে, সেটাকে মনে মনে ভাবো m বার। তাহলে এই এ ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা লিখবো p অফ a, বা পড়বো এইভাবে প্রবাবিলিটি অফ a, এ ঘটনা ঘটার সম্ভাবনা। এবং সেটা কি হবে না প্রবাবিলিটি অফ a সমান হচ্ছে এ ঘটনাটা কতবার ঘটেছে আর আমরা পরীক্ষাটা কতবার ঘটিয়েছি। ঠিক আছে, অকারেন্স অফ এ কতবার ঘটেছে, আর নাম্বার অফ এক্সপেরিমেন্ট কতবার আমরা পরীক্ষাটা করেছি, তাদের অনুপাত। আর এই অনুপাতের মান কখনো নেগেটিভ হবে না, কখনো 1-এর থেকে বেশি হবে না। এই মানটা সর্বদা 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। এখন দেখো আমি যেটা বলছিলাম যে একটা কয়েন টস করার ফলে আমি 3 বার হেড পেয়েছি, তাহলে হেড পেলাম না কবার? নিশ্চিত রূপে 1 বার। তাহলে হেড পেলাম না মানে কি পেলাম? টেল পেলাম। তাহলে হেড পড়া এবং সাথে সাথে তার বিপরীত ঘটনা যেটা, যাকে আমরা বলছি পূরক ঘটনা, সেটা তাহলে কি হলো না টেল পড়া। ধরো লুডোর ছক্কায় 2-এর গুণিতক পড়েছে, তাহলে 2-এর গুণিতক না পড়াটা হচ্ছে পূরক ঘটনা। ঠিক একইভাবে আমরা যে কোনো ঘটনা ঘটার, যদি আমরা সেই ঘটনাটাকে এ দিয়ে চিহ্নিত করি তাহলে তার পূরক ঘটনাটাকে আমরা এ বার কিংবা এ কমপ্লিমেন্ট মানে এ সি কিংবা এ ড্যাশ আমাদের নিজেদের মতো সুবিধা মতো আমরা কিন্তু চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবার দেখো আমি বলেছিলাম একটা কয়েনকে আমি 4 বার টস করেছি, 3 বার হেড পড়েছে, 3 বার হেড পড়েছে, 3 বার, কতবারের মধ্যে? 4 বারের মধ্যে। তাহলে হেড পড়ার সম্ভাবনা কত হলো না হেড পড়ার সম্ভাবনা হয়ে গেল 3 বার পড়েছে 4 বারের মধ্যে 3/4। তাহলে হেড পড়লো না কবার? 1 বার। হেড পড়লো না মানে কি? টেল পড়লো। টেল পড়লো মানে কি? টেল পড়ার সম্ভাবনা। তাহলে সেটা কটা? একটা। তাহলে আমরা বলবো টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এবং মজার ব্যাপার দেখো এদের যোগফলটা কিন্তু 1। তাহলে কোনো ঘটনা এবং তার পূরক ঘটনার সম্ভাবনার যোগফল সব সময় 1 বা 1, অর্থাৎ পি অফ এ প্লাস পি অফ এ বার সব সময় 1 হবে, বা এখান থেকে লিখতে পারবো পি অফ এ বার সমান 1 মাইনাস পি অফ এ। এগুলো সবই হচ্ছে কোনো সম্ভাবনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে ধর্ম রয়েছে সেগুলো। তাহলে প্রথম ধর্ম আমরা জানলাম যে যে কোনো ঘটনার সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে, আমি এটা লিখেছি। এবং এই যে 0 থেকে 1-এর মধ্যে এটা কি না সমস্ত হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখানে সমস্ত বাস্তব সংখ্যা, অর্থাৎ পি অফ এ এর মান বা এম বাই এন এর মান সর্বদা বাস্তব, কোনো কাল্পনিক রাশি কিন্তু হবে না, নেগেটিভ হবে না, 1-এর থেকে বড় হবে না।
যদি কোনো সম্ভাবনা ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যায় একের থেকে বড় হয়েছে, তার মানে বুঝে নেবে তোমার ভুল হয়েছে ক্যালকুলেশন। তাহলে কি পেলাম না, কোনো ঘটনার সম্ভাবনা, যে কোনো ঘটনার সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে থাকছে, যে কোনো ঘটনা এবং তার পুরো ঘটনার সম্ভাবনার যোগফলটা হচ্ছে 1, অর্থাৎ পুরো ঘটনার সম্ভাবনা 1 মাইনাস সেই ঘটনা ঘটার সম্ভাবনা। এছাড়াও যদি কোনো ঘটনা সবসময় নিশ্চিত রূপে ঘটতে থাকে, মানে তুমি ধরো কয়েন টস করলে সবসময় হেড পড়বে, তাহলে হেড পড়ার সম্ভাবনা কি হবে, যতবার পরীক্ষা করেছি আর ততবারই আমার হেড পড়েছে, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা হয়ে যাবে 1। সেই ধরনের ঘটনাকে, অর্থাৎ যে ঘটনা নিশ্চিত রূপে ঘটবে তাকে বলা হয় শিওর ঘটনা বা নিশ্চিত ঘটনা, এবং তার সম্ভাবনা, সেই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1। আর যে ঘটনা ঘটতে পারে না তাকে আমরা কি বলবো, অসম্ভব ঘটনা, নাল ঘটনা, নাল ইভেন্ট, অর্থাৎ যে ঘটনা ঘটতেই পারে না। আমি একটা লুডোর ছক্কা ফেললাম, তোমাদের কি বললাম না এখানে 7 পাওয়ার সম্ভাবনা, পাবো। একটা লুডোর ছক্কা যদি আমি একবার ফেলি কখনো 7 পাবো, আমরা পাবো 1 থেকে 6। তাহলে সেই 7 পাওয়ার সম্ভাবনা বা 7 পাওয়ার যে ঘটনা সেটা হচ্ছে কি আমাদের শূন্য ঘটনা বা ইম্পসিবল ঘটনা বা অসম্ভব ঘটনা, অর্থাৎ যে ঘটনা ঘটতেই পারে না তার সম্ভাবনা হবে 0, এবং তাকে আমরা লিখি পি অফ ও। ও মানে হচ্ছে নাল ইভেন্ট বা শূন্য ঘটনা, তার সম্ভাবনা হলো 0। তাহলে আমাদের 4খানা ধর্ম। এক হচ্ছে যে কোনো ঘটনার সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে থাকছে, যে কোনো ঘটনার সম্ভাবনা এবং তার পুরো ঘটনা ঘটার সম্ভাবনার যোগফলটা 1, নিশ্চিত ঘটনা হলে তার সম্ভাবনা ঘটার সম্ভাবনা 1, এবং ইম্পসিবল বা অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে 0। এবার আমরা আরো বিস্তারিত জানবো। তো আমরা ইতিমধ্যে জানলাম যে দুটো ঘটনা যদি পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে তাদের ইন্টারসেকশনটা নাল ইভেন্ট এবং তার সম্ভাবনা হচ্ছে 0। এবং এখান থেকে একটা লেমা বা স্বতঃসিদ্ধ আছে যে যদি দুটি ঘটনা পরস্পর পৃথক হয় তাহলে কি বলা হচ্ছে, তাদের সংযোগ বা তাদের ইউনিয়ন, যদি এ ইন্টারসেকশন বি সমান নাল ইভেন্ট হয় তাহলে এ ইউনিয়ন বি বা এ এবং বি দুটো ঘটনার সংযোগ বা ইউনিয়নের প্রবাবিলিটি তাদের নিজ নিজ প্রবাবিলিটির যোগফলের সাথে সমান হয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু সাধারণভাবে আমাদের কি হয় না, দুটো ঘটনা, এটা 11-এও ছিল, এ এবং বি, তাদের ইউনিয়নের প্রবাবিলিটি আমাদের দেখাতে পারি, আমরা প্রমাণ করে দেখাতে চাই যে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি তাদের যোগফল মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি সমান, আমরা এই রেজাল্টটা দেখাতে পারি। এখানে একটা কথা বলে রাখি, আমাদের সেট তত্ত্বের মতো করে প্রবাবিলিটির ঘটনাগুলো কিন্তু আমরা নেব, এবং আমাদের সুবিধার জন্য আমরা ইউনিয়নকে প্লাস দিয়ে, অর্থাৎ এ ইউনিয়ন বি যা, এ প্লাস বিও আমাদের কাছে তাই, আবার এ ইন্টারসেকশন বি যা, এ ইন্টু বি সেটাও কিন্তু একই আমরা ধরে নেব। আমাদের লেখার সুবিধার জন্য আমরা ইউনিয়ন না লিখে প্লাস এবং ইন্টারসেকশন না লিখে ইন্টু আকারে লিখতে পারি, এটা কোনো ম্যাটার না। তো যদি আমরা সেভাবে লিখতাম তাহলে কি হতো না, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, এই রেজাল্টটা কিন্তু আমরা লিখতে পারতাম। আচ্ছা, কিভাবে এটা প্রমাণ করা যায়, একটা ছোট্ট রেজাল্ট একটু বলে রাখি তোমাদের সুবিধার জন্য। প্রমাণ আমাদের দরকার নেই, এমসিকিউ উত্তর জানলেই হবে, কিন্তু আমাদের কনসেপ্ট বিল্ড করার জন্য আমাদের প্রমাণটা জানতে হবে, কারণ এখান থেকে আমরা দুটো রেজাল্ট আনবো, সেই রেজাল্টগুলো আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো, তোমরা জানো যে আমরা সেট তত্ত্বে কি করি, যে কোনো ঘটনা বোঝানোর জন্য আমরা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র আমরা ইউজ করতে। এটা হচ্ছে তাহলে আমাদের ইউনিভার্সাল সেট, মানে যেখান থেকে আমরা ইভেন্টগুলো বা ঘটনাগুলো বা নমুনা বিন্দুগুলো নেব। তো ধরো দুটো ঘটনা আছে, একটা এ আর একটা বি, ক্লিয়ার? তাহলে এটা এ এবং এটা বি সেট বা বি ইভেন্ট। আমি আগেই বলেছি সেট তত্ত্বের সাথে আমরা তুলনা করতে পারি। তাহলে এই কমন অংশটা হচ্ছে কি এ বি বা এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? কারণ আগেই বললাম এই ইন্টারসেকশন বি কে আমরা এ বি লিখতে পারি। আচ্ছা, এই যে অংশটা রয়েছে একটু খেয়াল করো, এই অংশটা, এই অংশটা, এই অংশটা কি হবে, এ থেকে বি এর অংশ বাদ যাচ্ছে, তাহলে এ মাইনাস বি লিখতে পারি, এ বি বারও লিখতে পারি, কারণ বি এর কমপ্লিমেন্ট,
এ এর সাথে কোন অংশটা রয়েছে, না বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। ঠিক একইভাবে এই ফাঁকা অংশটা তাহলে কি হবে, এবার বি, বা বি থেকে এ বাদ, কিংবা আমরা লিখতে পারি এবার ইন্টারসেকশন বি, ইন্টারসেকশনকে ইনটু আকারে লিখি, তাই এটা আমরা লিখেছি। তাহলে তিনটে ঘটনা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই অংশটা অর্থাৎ এ বি বার, একটা হচ্ছে এই অংশটা অর্থাৎ এ বি, আর একটা হচ্ছে আমার এই অংশটা অর্থাৎ হচ্ছে এবার বি। ক্লিয়ার? এবার এবার দেখো মজাটা দেখো, এই যে এ সেটটা যেটা ছিল, এ সেটটা দেখো, এ সেটটা কিন্তু দুটো ঘটনার যোগ বা ইউনিয়ন। এইটা মানে কি, এটা মানে এই অংশটা এবং এই অংশটা, ভালো করে খেয়াল করো, আবার বলছি, এ মানে হচ্ছে এই এ বিবার এবং এই অংশটা অর্থাৎ এ বি, তাদের যোগফল বা ইউনিয়ন, তাই না? ভালো করে ছবিতে খেয়াল করো, বুঝতে পারবে। তাহলে এই এ বিবার এবং এ বি এরা কিন্তু পরস্পর পৃথক। পৃথক হলে কি বলেছি, ইউনিয়ন বা যোগের প্রবাবিলিটি নিজ নিজ প্রবাবিলিটি যোগফলের সাথে সমান। তাহলে আমি এখন যদি পি অফ এ বের করি, তাহলে কি লিখতে পারবো, পি অফ এ সমান পি অফ এ বি বার প্লাস এ বি, এরা দুজনেই পৃথক, তাহলে আলাদা হয়ে যাবে, অর্থাৎ পি অফ এ বি বার প্লাস পি অফ এ বি। ক্লিয়ার? আবারও বলছি, এ বি এবং এ বি বার এরা পরস্পর পৃথক, আর পৃথক হলেই বলা ছিল যে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি নিজ নিজ প্রবাবিলিটি যোগফলের সাথে সমান। তাহলে এখান থেকে লেখা যায়, আমি একটা রেজাল্ট লিখে রাখছি, দেখো এই রেজাল্টটার জন্যই আমরা এটা প্রমাণ করতে গেলাম যে পি অফ এ বি বার সেটা কি হবে, পি অফ এ মাইনাস পি অফ এ বি। আমাদের প্রচুর প্রবলেম বা প্রচুর অঙ্ক করতে গিয়ে এই রেজাল্টগুলো কিন্তু লাগবে। ঠিক একইভাবে, এটা আমি দেখাচ্ছি না, ঠিক একইভাবে যদি এদিকটা আমরা করতাম, যে বি মানে কি, না বি মানে হচ্ছে এ বি এবং এবার বি, তাদের দুজনের ইউনিয়ন এবং তারাও পরস্পর পৃথক, এবং ওখান থেকে আমরা পেতে পারি পি অফ এবার বি। তাহলে কি হবে, এখানে দেখো এ ছিল ফ্রি, বি তে ছিল বার, সেই জন্য পি অফ এ মাইনাস পি অফ এ বি হয়েছে। তাহলে এখানে এখানে বি আছে ফ্রি, তাহলে পি অফ বি মাইনাস পি অফ এ বি। ক্লিয়ার? এটা আমরা আনতে পারি। এরপর দেখো পুরো সেটটা, পুরো এ প্লাস বি বা এ ইউনিয়ন বি মানে কি, এই তিনটে পার্টের যোগফল, এবং তিনটে পার্ট একটু খেয়াল করে দেখো, তিনটে পার্ট প্রত্যেকেই পৃথক। আবার বলি, এ ইউনিয়ন বিটা কি হচ্ছে, বা এ প্লাস বিটা কি হচ্ছে, না এ বি বার এ বি এবং এবার বি এদের ইউনিয়ন বা যোগ, প্রত্যেকেই পৃথক। পৃথক হলে কি হয়, ইউনিয়ন বা যোগফলটা আলাদা আলাদা হয়ে যায় প্রবাবিলিটি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি পি অফ এ বি ইকুয়াল টু পি অফ পুরোটা, এরা প্রত্যেকে আলাদা হয়ে যাবে, তাহলে প্রত্যেকে যদি আলাদা হয়ে যায় কি পাবো, পি অফ এ বি বার পি অফ এ বি পি অফ এবার বি পাবো। দেখো অলরেডি দুটো রেজাল্ট আমরা বের করে রেখেছি, এ বি বার এবার বি, তাহলে এগুলোকে আমরা বসিয়ে দেবো। দেখো বসিয়ে দিলে কি পাচ্ছি, এখানটায় লিখছি পি অফ এ প্লাস বি, তাহলে পি অফ এ বি বার মানে পি অফ এ মাইনাস পি অফ এ বি, পি অফ এ মাইনাস পি অফ এ বি প্লাস এ পি অফ এ বি, আগে থেকে আছে পি অফ এ বি প্লাস পি অফ এ বি, এবং লাস্টেরটা যেটা আছে দেখো এ বার বি মনে রাখবে কিভাবে, বার আছে কোনটায়, এতে, ফ্রি আছে কোনটা, বি, তাহলে আমার হবে পি অফ বি মাইনাস পি অফ এ বি। এবার একটু দেখো কি কি ক্যান্সেল হচ্ছে, দেখো একটা করে পি অফ এ বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হলো। তাহলে কি পেলাম, পি অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ। এগুলো সবই তোমাদের কিন্তু এমসিকিউতে আমরা দিতে পারি। চারটে রেজাল্ট হতে দিয়ে দিলাম, কোনটা ঠিক কোনটা ভুল, কোন তথ্যগুলি ভুল, এইভাবে আমরা দিতে পারি। ঠিক আছে? এই রেজাল্টটাকে বহু জায়গায় কাজে লাগাতে পারি। এই রেজাল্ট থেকেও আমরা কতগুলো নতুন রেজাল্ট তৈরি করতে পারি, দেখাচ্ছি, দু একটা দেখাচ্ছি। দেখো আমাদের, আমরা ইতিমধ্যে জেনেছি যে যে কোনো ঘটনার সম্ভাবনা সেটা হচ্ছে একের থেকে ছোট বা সমান এবং শূন্যের থেকে বড়, জানি তো। তাহলে পি অফ এ ইউনিয়ন বি বা পি অফ এ প্লাস বি যেটাই ধরি না কেন, আমি যদি লেস দেন ইকাল টু 1 লিখি, কারণ আমরা জানি যে যে কোনো ঘটনার সম্ভাবনা একের সঙ্গে সমান বা ছোট,
তাহলে পি অফ এ প্লাস বি কে আমরা লিখতে পারি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। অলরেডি রেজাল্ট আমার ওখানে লেখা আছে, তাহলে লেস ইকাল টু 1 লেখা যাবে। এই 1টাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি লেখা যাবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 ইজ লেস দেন ইকাল টু পি অফ এ বি। কি লেখা যাবে? আবার যদি আমরা 0 থেকে বড় ধরে নিয়ে রেজাল্ট করি তাহলেও করা যাবে। আর একটা কথা বলি, যদি দুটো ঘটনা এরকম হয় যে এ এবং বি, যে এ ঘটনা বি ঘটনার সাবসেট বা উপসেট, তাহলে কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারি, এই রেজাল্টও বহু জায়গায় কাজে লাগে, যে তাদের মধ্যে প্রবাবিলিটির সম্পর্ক কি হবে। এ সাবসেট অফ বি যদি হয় তাদের মধ্যে প্রবাবিলিটি সম্পর্ক হচ্ছে লেস দেন পি অফ এ ইজ লেস দেন পি অফ বি। পি অফ এ ইজ লেস দেন, যদি আমাদের প্রপার সাবসেট হয় তাহলে লেস দেন, যদি ইমপ্রপার হয় তাহলে লেস দেন অর ইকুয়াল। তাহলে কি হলো, দুটো সেট এ এবং বি, এ সাবসেট অফ বি, তাহলে পি অফ এ ইজ লেস ইকাল টু পি অফ বি, এটা আমরা লিখতে পারি। বা এখান থেকে আরও রেজাল্ট আনা যায় যে পি অফ এ বাই পি অফ বি ইজ লেস ইকাল টু 1। আরও বহু রেজাল্ট আমাদের আছে, আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করব। আর একটা বিষয় যে শর্ত সাপেক্ষ সম্ভাবনা, কন্ডিশনাল প্রবাবিলিটি, তাতে কি বলা হচ্ছে, বি ঘটনা ঘটে যাওয়ার ওপর নির্ভর করে এ ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ বাই বি। এই পি অফ এ বাই বি মানে কি, যে প্রবাবিলিটি অফ এ অন দ্য হাইপোথিসিস দ্যাট বি হ্যাজ অকার, অর্থাৎ বি ঘটনা ঘটে যাওয়ার উপর নির্ভর করে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এবং সেটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, এটাকে বলা হচ্ছে যে পি অফ এ বি বা পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে পি অফ এ বাই বি কি হলো, পি অফ এ বি বাই পি অফ বি। এবং এখান থেকে আরো একটা ঘটনা আমরা লিখতে পারি, যে তাহলে পি অফ এ বি এই পি অফ বিটা দিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। ঠিক একইভাবে পি অফ বি বাই এ, অর্থাৎ এ ঘটনা ঘটে গেছে, তার উপর নির্ভর করে বি ঘটনা ঘটার সম্ভাবনা, সেটার শর্ত বা সেটা আমরা কি পাবো, আগের মতোই পি অফ এ ইন্টারসেকশন বি বা পি অফ বি ইন্টারসেকশন এ, একই ব্যাপার, কারণ এ বি এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন এ একই ব্যাপার, বাই পি অফ এ। ঠিক একইভাবে পি অফ এটা এদিকে গুণ করে দিতে পারি, এটাকে বলে মাল্টিপ্লিকেশন ল বা গুণের নিয়ম। এখান থেকে লিখতে পারি তাহলে কি না, পি অফ এ বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি বাই। আর একটা কথা বলি, যদি দেখা যায় যে দুটো ঘটনার ইন্টারসেকশনের প্রবাবিলিটি নিজ নিজ প্রবাবিলিটির গুণফলের সাথে সমান, কিরকম ব্যাপারটা, এ এবং বি দুটো ঘটনা, তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি পি অফ এ বি যদি দেখা যায় যে পি অফ এ ইন্টু পি অফ বির সাথে সমান হয়েছে, তাহলে আমরা বলবো এ এবং বি ঘটনা পরস্পর স্বাধীন। এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ঘটনা। এবং এখান থেকে একটা তথ্য তোমাদের জানাই, যেখান থেকেও আমাদের এমসিকিউ কোশ্চেন আমরা সেট করতে পারি, যে এ এবং বি স্বাধীন ঘটনা হলে তাদের কমপ্লিমেন্ট, অর্থাৎ এবার এবং বিবার, এবার কমা বিবার স্বাধীন হবে, এবার বি এ বিবার এরাও স্বাধীন হবে। অর্থাৎ এবার এবং বিবার স্বাধীন হওয়া মানে কি, এবার ইন্টারসেকশন বিবার, তার প্রবাবিলিটি এবারের প্রবাবিলিটি ইন্টু বিবারের প্রবাবিলিটির সাথে সমান হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের আমরা দেখাতে পারি প্রমাণ করে, সেটা আমরা পরে দেখাবো। এর সাথে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা সেট তত্ত্ব পড়েছো, কেউ কেউ কম্পিউটার সায়েন্সে পড়েছো, কেউ কেউ ফিজিক্সে পড়েছো, কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহিত তড়িতে পড়েছো, ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস লটা আমাদের কাজে লাগে, যে দুটো ঘটনা এ এবং বি তাদের ইউনিয়নের প্রবাবিলিটি আমরা যদি কমপ্লিমেন্ট নেই, অর্থাৎ আগে আমি ঘটনাটার কথা বলি, যে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, সেটা কি হয় না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বার দিয়েও লিখতে পারি। যদি আমি প্রবাবিলিটি লিখি তাহলে প্রবাবিলিটি অফ দিস ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ দিস। ঠিক একইভাবে ইউনিয়নের পরিবর্তে ইন্টারসেকশন ব্যবহার করতে পারি,
যে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, সেটা কি হয় না এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। প্রবাবিলিটি দিলে আমরা প্রবাবিলিটি ইউজ করতে পারি। আবার দেখো পি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, তোমরা জানো যে কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি কি হয় না ওয়ান মাইনাস দ্যাট ইভেন্ট প্রবাবিলিটি, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান লিখতে পারবো ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার ধরো ছোট ছোট প্রবলেম কিন্তু আমরা করতে পারি, ইভেন্ট রিলেটেড ঘটনা দিয়ে তো অনেক অঙ্ক আছে। এছাড়াও আমাদের ওয়ার্ড প্রবলেম অর্থাৎ ব্যাখ্যামূলক যে কোশ্চেনগুলো লেখা থাকে সেখান থেকে আমাদের ছোট ছোট কোশ্চেনগুলো করতে হয়। যেমন তোমায় ছোট একটা কোশ্চেন দেওয়া হলো যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার মধ্যে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে 1 থেকে 20 কটা সংখ্যা? 20টা। 3-এর গুণিতক কটা থাকে? 3, 6, 18 অর্থাৎ 6টা থাকে। তাহলে 20টা সংখ্যার মধ্যে 6টা হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা 6/20 অর্থাৎ 3/10। তো এরকম ওয়ার্ড প্রবলেম, লেখা প্রবলেম, আমি একটা সিম্পল প্রবলেম আলোচনা করি। বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তোমাদের আছে। তাসের প্রবলেম আছে, দুটো করে যদি ছক্কাকে ফেলি তার প্রবলেম আছে, একটা লুডোর ছক্কাকে যদি দুবার ফেলি, 3বার ফেলি, বা একটা লুডোর ছক্কার সাথে একটা কয়েনকে যদি টস করি, কি শুধু দুটো কয়েনকে একসাথে টস করলাম, 3টে কয়েনকে একসাথে টস করলাম, বিভিন্ন প্রচুর প্রবলেম আছে। আমরা আজকে এই অংশ পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টে আরও থিওরিটিক্যাল পার্ট এবং আমাদের সৌরেন্দ্রনাথ দের বইতে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ধাপে ধাপে এমসিকিউ প্রবলেম আলোচনা করব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।